বিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই যে ব্যাংক নিফটি আজকে কিভাবে মুভ করে। দেখুন ব্যাংক নিফটি আজকে এক্স্যাক্টলি 50 এম এর কাছে কনসলিডেশন মুভ করেছে এবং 50 এম এর নিচে ক্যান্ডেলটি ক্লোজ করেছে। সো ব্যাংক নিফটিতে একটি আপ ট্রেন্ড কিন্তু বাকি আছে, যেহেতু ব্যাংক নিফটি অনেকদিন ধরে নিচে আছে, সুতরাং এখানে কিন্তু একটি আপসাইডের বড় সড়ো কভার ক্যান্ডেল, শর্ট কভারিং ক্যান্ডেল কিন্তু বাকি আছে। সো শর্ট কভারিং ক্যান্ডেল যখন আসবে তখন কিন্তু বড় সড়ো আপসাইডে ক্যান্ডেল তৈরি হবে এবং সেই জন্য কিন্তু আমাদের এখানে ট্রেড করা উচিত। যদিও সেই ক্যান্ডেলটির ভ্যালিডিটি বা ক্যান্ডেলটি আপসাইড লাগাতে পারে, এই ক্যান্ডেলের যে ট্রেন লাইন রয়েছে সেই ট্রেন লাইন পর্যন্তই এর ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ এর উপরে কিন্তু ক্যান্ডেলটি সাস্টেন করতে পারবে না। সুতরাং 46,900 পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটি সাস্টেন করতে পারে। এরকমই একটি চ্যানেল তৈরি হয়েছে এখানে এবং তারপরে কিন্তু এখানে বড়সড় সেল অফ আসতে পারে এবং সেলিং কন্টিনিউশন হতে পারে। এবং এই যে ব্ল্যাক লাইন আছে কোভিডের লাইন, এই লাইনের নিচে চলে আসলে ব্যাংক নিফটি কিন্তু তারপরে আবারও নিচের দিকে শিফট করতে থাকবে। এবং এই যে এখানে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই যে একটা চ্যানেলের মধ্যে দিয়ে ব্যাংক নিফটি যাচ্ছে। সো এই চ্যানেলটি যখন ব্রেক করবে এবং ব্রেক করা শুরু করেছে, জাস্ট এখানে একটা রিট্রেস দরকার এবং রিট্রেস মুভটা আমরা ক্যাপচার করতে চাইছি। রিট্রেসের পরে যখন ব্যাংক নিফটি আবার নিচের দিকে আসবে তখন কিন্তু বড়সড় মুভমেন্ট করবে এই লেভেলটা যখন ব্রেক করবে। সো এই রিট্রেস মুভ আমরা চাইছি 46,900 পর্যন্ত। সো এই মুভটা কিন্তু আগামী কালকে বা তারপরের দিন এইভাবে কিন্তু আসতে পারে। সো এখন যেটা ব্যাংক নিফটি রয়েছে 46,300, সো এখান থেকে কিন্তু 500 পয়েন্ট 600 পয়েন্ট আপসাইড ব্যাংক নিফটিতে আমরা দেখতে পারি। জাস্ট একটা রিট্রেসমেন্ট মুভ, এখানে আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে এমনটা ভাবার কোনো দরকার নেই। এখান থেকে জাস্ট রিট্রেস করে ব্যাংক নিফটি কিন্তু নিচের দিকে আসতে পারে এবং 200 ডিএমএ এখানে কিন্তু কনসলিডেশন করে তারপরে ব্যাংক নিফটি আরও নিচে আসতে পারে। সো এরকম একটি কিন্তু ট্রেন লাইন এখানে তৈরি হচ্ছে এবং এর একটা মুভমেন্ট এখানে দেখা যাচ্ছে। সো এরপরে কিন্তু এইভাবে মার্কেটে আমরা কনসলিডেশন করে বা বিভিন্ন ধরনের করে মার্কেট কিন্তু নিচের দিকে একটা মুভমেন্ট পাচ্ছি। যেহেতু এই যে একটা চ্যানেল, এই চ্যানেলের যখনই মার্কেট ব্রেক করবে, সো আমি যদি এখান থেকে এটা সরিয়ে দিই ড্রয়িংগুলো, তো ড্রয়িংগুলো যখন সরিয়ে দিলাম তখন কিন্তু একটি চ্যানেল যে তৈরি হয়েছে, এই চ্যানেলের নিচে যখন ব্যাংক নিফটি আসবে, সুতরাং চ্যানেলের যে ওয়াইড রয়েছে এই ওয়াইডটা কিন্তু নিচের দিকে আমাদের টার্গেট হিসেবে চলে আসে। সুতরাং এই চ্যানেলের ওয়াইডটা তো নিচের দিকে টার্গেট এই পর্যন্ত কিন্তু চলে আসে। সুতরাং 44,000 বা 44,500, 44,200 এইসব টার্গেটের জন্য লেভেল কিন্তু আমরা ব্যাংক নিফটিতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু এই ব্যাংক নিফটিটা বড় সড়ো নিচের দিকে ডাউন সাইড হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই যে 200 ডেজের নিচে কিন্তু বড় সড়ো মার্কেট যেতে পারে এবং স্পিডে যেতে পারে। মার্কেট কোনো রকম এরকম স্লোলি মুভ করবে না, মার্কেট কিন্তু স্পিডে যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যারা মোমেন্টাম ট্রেডিং করেন, মোমেন্টামের জন্য কিন্তু তাদের প্রফিট হতে পারে। আমরা যদি এখন দেখে নিই 15 মিনিটে ব্যাংক নিফটি আজকে কী করেছে। দেখুন 15 মিনিটে ব্যাংক নিফটি আজকে জিরো মুভমেন্ট করেছে, কোনো রকম মুভ করেনি। মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, জাস্ট মার্কেট কনসলিডেশন করে মার্কেট থেমে গেছে। সো এখানে দেখুন মার্কেটকে এইভাবে নিচের দিকে গেছে এবং এখানে দেখুন কনসলিডেশন করে দাঁড়িয়ে গেছে। সো মার্কেটে কিন্তু কোনো রকম মুভমেন্ট আসেনি। সো বিগ মুভ আসবে কখন? মার্কেট যখন এখানে নিচের দিকে ওপেন হবে এবং নিচের দিকে ওপেন হয়ে মার্কেট এইসব এরিয়া যখন ক্রস করা শুরু করবে, মার্কেটে কিন্তু একটি বিগ মুভ ওপেন হওয়ার চান্সেস রয়েছে। মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে অবশ্যই রিট্রেস করার জন্য ট্রেড করবে। মার্কেট রিট্রেস করে তারপরে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে। আর মার্কেটের নিচের দিকে ট্রেড আমরা এখন ফলো করছি না, যেহেতু আমরা একটি রিট্রেসমেন্ট ট্রেড ধরার জন্য চেষ্টা করছি 46,900 পর্যন্ত, এই পর্যন্ত। অর্থাৎ কালকে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে কিন্তু এই মুভটা আমরা নাও পেতে পারি। সুতরাং 46,900 উপরে যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো রকম মুভমেন্ট মার্কেটে নেব না। সেক্ষেত্রে আমাদের কালকের ট্রেডটা কিন্তু এখানে মিসই হতে পারে। সো মার্কেটে এখন যেটা মুভ রয়েছে 46,900 কাছাকাছি কিন্তু মার্কেট এখানে একটি রিট্রেসমেন্ট মুভ কিন্তু এখানে দিতে পারে। সো আমরা যদি চলে যাই নিফটিতে দেখুন নিফটি আজকে এক্স্যাক্টলি নিচের দিকে মুভ করেছে। যদিও ব্যাংক নিফটিতে এরকম কোনো ট্রিগার ছিল না, নিফটির ক্ষেত্রে ট্রিগার ছিল টিসিএস এর ব্লক ডিলের জন্য মার্কেট কিন্তু নিফটিতে অনেকটাই নিচে এসছে। সো সেক্ষেত্রে নিফটির ট্রেডও আমরা আপসাইডের জন্যই দেখছি। তো নিফটি যদি এখানে ট্রেড করে তাহলে কিন্তু এইসব এরিয়া থেকে রিট্রেস করতে পারে। আর নিফটি যদি এর উপরে কখনো ওপেন হয়ে যায় বা এর উপরে চলে আসা শুরু করে তারপরে কিন্তু নিফটি আপসাইডের জন্য মার্কেট যেতে পারে এবং নিচের দিকে ওপেন হলে মার্কেটের নিফটি এখান থেকে জাস্ট রিট্রেস করতে পারে। নিফটির ক্ষেত্রে কিন্তু বড়সড় ট্রিগার নেই আপসাইডে যাওয়ার জন্য। রিলায়েন্সও কিন্তু অনেকটা কনসলিডেশন করেছে। সো মার্কেটে নিফটির জন্য বিশেষ ট্রিগার কিন্তু মার্কেটে নেই। সো আমি এখানে একবার দেখাবো আপনাদের যে আমাদের ডিক্সি ইন্ডেক্সটা কীভাবে কাজ করেছে। সো আমি ডিক্সি ইন্ডেক্সে চলে যাই। দেখুন ডিক্সি এক্স্যাক্টলি ডেলি ক্যান্ডেলে আমি যেটা বলছিলাম ডিক্সিতে কিন্তু মুভ নেই, তবুও এই যে বড় ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলের কাছাকাছি এই ক্যান্ডেলের মুভমেন্ট কিন্তু ডিক্সি ধরতে পারে। অর্থাৎ ডোজি যেহেতু তৈরি হচ্ছে বড় ক্যান্ডেলের উপরে, তো বড় ক্যান্ডেলের মুভমেন্টটাও এখানে থাকতে পারে। সো ডিক্সি কিন্তু অফসাইডে যাচ্ছে ধীরে ধীরে। সো নিফটি কিন্তু সেই জন্য আমাদের অনেকটাই নিচের দিকে এসছে, ডিক্সি উপরে গেছে এবং নিফটি নিচের দিকে এসছে। সো এটা কিন্তু এখানে বড় সড়ো একটি
সিগন্যাল দিচ্ছে যে মার্কেটে কিন্তু একটি দুর্বল সিনারিও তৈরি হতে পারে, মার্কেট কিন্তু নিচে আসতে পারে। সো ডিক্সি কিন্তু তার একটা সিগন্যাল এখানে দিচ্ছে। সো আমরা যদি চলে যাই আমাদের ডলার ইন্ডেক্সের চার্টে, সো ডলার ইন্ডেক্সের চার্টে আমরা যদি দেখি, তো দেখুন ডলার ইন্ডেক্সও কিন্তু এখানে অনেকটা আপসাইড করেছে, রুপি কিন্তু অনেকটা দুর্বল হয়েছে এবং মার্কেটে যেটা আমরা অ্যান্টিসিপেট করছিলাম যে মার্কেট ডলার কিন্তু উইক হবে, ডলার উইক না হয়ে ডলার কিন্তু স্ট্রং হওয়ার চেষ্টা করছে, মার্কেট কিন্তু এখান থেকে যথেষ্ট নিচে আসতে পারে সেরকম দুটো সিগন্যালই কিন্তু দিচ্ছে। সো মার্কেটে আমাদের যে রিট্রেসমেন্ট ট্রেড আছে সেটা কিন্তু কালকে ফেলও হয়ে যেতে পারে, যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো ট্রেড এখানে ইনিশিয়েট করতে পারবো না। সো সেরকম কিন্তু একটি ভিউ এখানে আসছে। যদিও বড় বড় ব্যাঙ্কগুলো এখানে যথেষ্ট সাপোর্টিভ মোডে আছে, এইচডিএফসি যথেষ্ট সাপোর্টিভ মোডে আছে। এইচডিএফসি দেখুন অনেক দিনের পতনের পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, কত সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে। সো এইচডিএফসির ক্ষেত্রে বড়সড় বাইং হয়েছে আজকের কলিং মার্কেটেও। আইসিআইসিআই ক্ষেত্রে বড়সড় সাপোর্ট পেয়েছি। এসবিআইয়ের ক্ষেত্রে যতটা আমরা অ্যান্টিসিপেট করছিলাম নিচে আসবে সেটা কিন্তু আসেনি। এসবিআইয়ের ক্ষেত্রে কিন্তু মার্কেট যথেষ্ট এখানে সাপোর্টিভ মোডে আছে এবং এসবিআইয়ের ক্ষেত্রে কিন্তু বড়সড় আপসাইড ক্যান্ডেল তৈরি হতে পারে, যেহেতু এতগুলো ক্যান্ডেল এসবিআইয়ের ক্ষেত্রে নিচের দিকে এসছে। সো এসবিআইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটি বড়সড় গ্রিন ক্যান্ডেল ওয়েট করছি। গ্রিন ক্যান্ডেল ওয়েট করার পরে গ্রিনের নিচে যখন মার্কেট আসবে তখন কিন্তু এসবিআইয়ের ক্ষেত্রে বড়সড় পতন হতে পারে, সেরকম কিন্তু সিনারিও আমরা ওয়েট করছি যে এসবিআই কখন গ্রিন ক্যান্ডেল দেবে এবং গ্রিন ক্যান্ডেলকে যখন এসবিআই নিচের দিকে ডাউন করবে তখন কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসার একটা চান্সেস কিন্তু রয়েছে। তো আমরা যদি চলে যাই এখানে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে, অ্যাক্সিস ব্যাংক দেখুন এক্স্যাক্টলি এসবিআইয়ের ক্ষেত্রে যেটা আলোচনা করছিলাম, অ্যাক্সিস ব্যাংক কিন্তু এখানে যথেষ্ট একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এখানে রেড ক্যান্ডেলের পরে এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং গ্রিন ক্যান্ডেলকে অ্যাক্সিস ব্যাংক ক্রস করতে আসছে। অ্যাক্সিস ব্যাংক যখন গ্রিন ক্যান্ডেলকে ক্রস করবে তখন কিন্তু অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে আরও ডাউন সাইডে আমরা এখানে দেখতে পাবো। সো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা ডাউন সাইডে যে সিস্টেম আছে সেটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং নিচের দিকে মার্কেট আসতে পারে। সো কোটাক ব্যাংকের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, কোটাক ব্যাংক 50 EM এর কাছাকাছি আছে এবং সেখান থেকে কিন্তু 50 EM এর কাছাকাছি এখানে কনসোলিডেশন করতে পারে এবং 50 EM এর উপরে যখন কোটাক ব্যাংক যাবে এখানে কিন্তু কনসোলিডেশন জোন, সুতরাং কোটাক ব্যাংক এখানে কিছুদিন দাঁড়াতে পারে, তারপরে এরপরে ব্রেক করলে এখানেও কনসোলিডেশন জোন এখানে, সুতরাং কোটাক ব্যাংকের ক্ষেত্রে এই জায়গাটা পার করা খুবই দরকার, কঠিন হবে বা কনসোলিডেশন করে তারপরে পার করবে, এক চান্সে পার করতে পারবে না। যদি এক চান্সে বড় ক্যান্ডেলে পার করে যায় তাহলে কিন্তু মার্কেটে কোটাক ব্যাংকের ক্ষেত্রে পজিটিভই চলে আসবে। সুতরাং পজিটিভিটি কোটাক ব্যাংকের ক্ষেত্রে ভরপুর হবে যদি কিনা এই যে দুটো রেজিস্ট্যান্স রয়েছে উপরে, দুটো রেজিস্ট্যান্স বাধা দিচ্ছে, একে যদি কোটাক ব্যাংক একটি বিগ ক্যান্ডেলের সাহায্যে যদি একে ক্রস করে তবেই কিন্তু মার্কেটও মোমেন্টাম আসবে এবং কোটাক ব্যাংক লং টার্মের জন্য পজিটিভ হয়ে যাবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নেগেটিভ, যেটা আমরা এসবিআইয়ের ক্ষেত্রে এক্সপেক্ট করছি সেটা কিন্তু পাঞ্জাবে অলরেডি দেখিয়ে দিয়েছে, একটি বিগ ক্যান্ডেল তারপরে ক্রস তারপরে ক্রস, এইভাবে কিন্তু পাঞ্জাব ব্যাংক ধীরে ধীরে নিচে আসছে। সুতরাং বিগ ক্যান্ডেলগুলো কিন্তু বিগ ব্যাংকের ক্ষেত্রে এরকম কিন্তু হতে পারে। নিফটি পিএসইউ ইন্ডেক্স নেগেটিভ, তো নিফটি স্মল ক্যাপের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভলি শুরু হয়েছে, মিড ক্যাপের ক্ষেত্রে নেগেটিভিটি শুরু হয়েছে, স্মল ক্যাপের যেটা আছে অটো ইন্ডেক্সের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভিটি চালু হয়ে গেছে। তো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও নেগেটিভিটি 50 EM এর নিচে চলে এসেছে। আইটি ইন্ডেক্স দেখুন আজকে অনেকটা নিচে এসেছে, যেহেতু টিসিএস এর ব্লক ডিল ইত্যাদি ছিল। মেটাল ইন্ডেক্স যথেষ্ট নিচে আসেনি, তবুও কিন্তু উপর দিক থেকে সিলিং এসছে, যেহেতু রেড ক্যান্ডেল রয়েছে সুতরাং রেড ইনভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ এখানে তৈরি হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সে। সুতরাং এটা যদি ইনভার্স ধরি তাহলে কিন্তু এখানে ইনভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ যেটা কিনা এখান থেকে কিন্তু আরও ডাউন সাইড করার চেষ্টা করে। সুতরাং এই ধরনের ক্যান্ডেল বা এই ধরনের সিনারিও, সো আপনারা যেটা সোজাসুজি পোল অ্যান্ড ফ্ল্যাগ দেখেছেন সেই পোল অ্যান্ড ফ্ল্যাগের পরে উপরের সাইডে যায়, এরকম ইনভার্স তৈরি হয়েছে উল্টো, সুতরাং এক্ষেত্রে কিন্তু আরও ডাউন সাইডে আমরা এক্সপেক্ট করতে পারি। সো আমরা চলে যাই এর পরেরটা, ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংকের মতোই, এনার্জি সেক্টর ব্যাংকের মতো, ফার্মা সেক্টরে যথেষ্ট নেগেটিভিটি এসছে। সুতরাং নেগেটিভ মার্কেটে কিন্তু প্রচুর রয়েছে, এফএমসিজি সেক্টরে বড়সড় নেগেটিভিটি মার্কেটে, যা ইন্ডিভিজুয়াল স্টক চলে এসছে। আমরা ডিজিআই ইন্ডেক্স একবার দেখে নেবো। সো ডিজিআই কিন্তু কালকে পজিটিভলি ওপেন হয়েছিল, পজিটিভ করছিল, তারপরে কিন্তু ডিজিআই নেগেটিভে ক্লোজ করেছে, আজকে পজিটিভে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং রেড কাটের যে একটা বিষয় আছে ডিজিআই কিন্তু সেটাকে লাইটলি নিচ্ছে না, ডিজিআই কিন্তু সেটাকে যথেষ্ট পরিমাণে পজিটিভলি নিচ্ছে, যেহেতু পজিটিভ একটা মোমেন্টাম আছে। বিভিন্ন রকম যে অ্যানালিস্ট আছে যারা ক্যাটাগরিক্যালি অ্যানালাইজ করে তারা কিন্তু দেখাচ্ছে যে ডিজিআই ইন্ডেক্স বা ইত্যাদি ইন্ডেক্স কিন্তু এখান থেকে পজিটিভ হতে পারে। সো সেই জন্য কিন্তু মার্কেটে এখানে পজিটিভ করার একটা চেষ্টা চলছে, মার্কেট কিন্তু এখানে পজিটিভ করতে পারে। S&P 500ও কালকে নেগেটিভলি শেষ করেছে, আজকে কিন্তু নেগেটিভ দিয়ে শুরু করেছে, ন্যাসডাক ইন্ডেক্সও নেগেটিভ শুরু করেছে। সুতরাং মার্কেটে কিন্তু উইকনেস আছে, বিগ সেলিং হচ্ছে, এটি কিন্তু মার্কেটে বলা যায়। সো আমরা ভিক্স ইন্ডেক্স একবার দেখে নেবো, ইন্ডিয়া ভিক্স।
সো হ্যাঁ, হ্যাংসেং ইন্ডেক্স তারা কিন্তু আপসাইডে করছে এবং 50 এর উপরে চলে গেছে। সো হ্যাংসেং ইন্ডেক্সে কিন্তু আমরা পজিটিভিটি দেখছি। হ্যাংসেং ইন্ডেক্স কিন্তু যথেষ্ট পজিটিভ আছে। সুতরাং আমার যে ভিউ আছে যে হ্যাংসেং যদি 22,800 উপরে চলে যায়, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা গেলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বড়সড় ফল আসতে পারে। আর হ্যাংসেং ইন্ডেক্স যেহেতু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, সো চায়নাতে একটা রিকভারি আসছে এবং চাইনিজ মার্কেটের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখুন এখান থেকে যে চ্যানেল তৈরি করে চায়না মার্কেট যাচ্ছে, সুতরাং চায়না মার্কেট এই চ্যানেলের উপরে যখনই ব্রেক করবে তখন কিন্তু চায়না মার্কেট উপরের দিকে দেবে এবং ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ আসছে এবং সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসতে হবে। চায়না মার্কেটের ক্ষেত্রে এটা হতে পারে, ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এটা হতে পারে। চার্ট অ্যানালাইসিস কিন্তু সেটা দেখাচ্ছে। সো আমরা যদি চলে যাই আমাদের ইন্ডিয়া ভিক্স উপর থেকে নিচে এসছে এবং ইন্ডিয়া ভিক্স আরও নিচে আসতে পারে। সো ইন্ডিয়া ভিক্স আরও নিচে আসলে মার্কেটে কিন্তু বাইং অপরচুনিটি থাকবে। সো সেক্ষেত্রে আমরা বাইং সিনারিও কাজ করতে পারি, এখানে বাইং অপরচুনিটি নিতে পারি। সো ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো ইন্ডিয়া ভিক্স উপর থেকে রেজিস্ট্যান্স ফেস করছে 1440-এর যে লেভেল আছে। সো এর উপরে যদি ইন্ডিয়া ভিক্স যায় কখনো বা এর উপরে যদি সাস্টেন করে, সেখানে 50 EMAও রয়েছে ডেইলি ক্যান্ডেলে। সো এখান থেকে আমরা কিন্তু একটি বাইং এক্সপেক্ট করতে পারি যেহেতু ইন্ডিয়া ভিক্স কম রয়েছে। আবার ইন্ডিয়া ভিক্স যদি উপরে চলে যায়, এখানে যদি মার্কেট কোলাপস না হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা কোলাপস আশা করতে পারি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। হ্যাভ এ গুড নাইট।